এবার চলেছি বাংলাদেশের সুন্দরতম ভ্রমণ গন্তব্যগুলোর একটিতে, যেখানে চা বাগান, স্বচ্ছ জলের লেক, পাহাড় টিলা বা নদীর অপার্থিব সৌন্দর্য সব কিছু আপনাকে মুগ্ধ করতে যেন বর্ষার এই সিজনে একেবারে সেজে আছে। শুধু কি প্রাকৃতিক সৌন্দর্যে মেতে থাকা? এই ভ্রমণে আমরা চেষ্টা করেছি স্থানীয় মানুষদের জীবন আপনাদেরকে একেবারে কাছে থেকে ঘুরে দেখাতে। সেই সাথে এমন কিছু হোমস্টে আর রিসোর্টের সন্ধান দেব যা কিনা এই ট্রাভেল প্ল্যান নিয়ে আগ্রহীদের আবার নতুন করে ভাবাবে। আমাদের অসাধারণ এই ভ্রমণের শুরুটাই হয় দেশের সবচেয়ে নয়নাভিরাম এক ট্রেন যাত্রা দিয়ে। কয়েকশো কিলোমিটার পথ, শহর বদলাবে, দৃশ্য বদলাবে, আর শেষ পর্যন্ত আমরা পৌঁছে যাব এমন এক জায়গায় যেখানে পাহাড়, নদী আর মেঘ একসঙ্গে গল্প বলে। চলুন শুরু করা যাক আমাদের এবারের সিলেট অভিযানের প্রথম কিস্তি। আমার আজকের যাত্রা শুরু হয়েছিল বগুড়া থেকে। কমলাপুর থেকে সকালের ট্রেনে করে সিলেট যাব বলে ঢাকার উদ্দেশ্যে রাতের বাসে চেপে পড়েছি। ঢাকা থেকে বাসে সরাসরি সিলেটের ভাড়া নন এসিতে 700 টাকা আর এসিতে 1500 টাকা। এবার ট্রেন ধরতে একেবারে সকাল সকাল চলে এসেছি কমলাপুরে। আমার অনেক দিনের পুরনো ট্যুরমেট অপূর্বকে ফিরে পেয়ে আমার ভালো লাগতেছে। একসাথে ইনশাল্লাহ সিলেটের আশেপাশে আমরা এক্সপ্লোর করব। আজকে আমরা সিলেট হয়ে জাফলং অবধি যাব। পুরো ভ্রমণ গল্প থাকবে আজকের এপিসোডে। আপাতত আমরা প্ল্যাটফর্মের দিকে আগাই। আমাদের ট্রেনটা এখনও প্ল্যাটফর্মে লাগে নাই, কিন্তু আমাদের নাস্তা করতে হবে। এখানে স্ন্যাক্স শপ দেখা যাচ্ছে কিছু। এখন সময় 10:15। সিলেট যাওয়ার জন্য টিকিট করেছি জয়ন্তিকা এক্সপ্রেসে। ট্রেন ছাড়তে ঠিক 1 ঘন্টা বাকি। সকালে তেমন কিছু খাওয়া হয়নি বলে স্টেশন থেকে হালকা নাস্তাপাতি কিনে নিলাম। তবে সামনের যাত্রাপথে খাওয়া দাওয়া নিয়ে কী ধরনের বিপত্তিতে পড়তে যাচ্ছি সেটা জানলে দুপুরের খাবারও এখান থেকে পার্সেল করে নিতাম। শর্টট করে দেখি যে মাইক্রোফোন অফ হয়ে আছে। ট্যুরের শুরুতেই যদি এরকম সমস্যা হয়, যা হোক, ট্যুরটা যেভাবে শুরু হোক, ট্যুরটা ইনশাল্লাহ ভালোভাবে চলুক, এটাই কামনা। চলে আসলাম হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে। আসলে রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মগুলোর ভাইবই অন্যরকম। নানা কারণে ট্রেনে জার্নি একটু কম করা হয়। অ্যাকচুয়ালি কমলাপুর কিংবা এয়ারপোর্টের আশেপাশে যদি বাড়ি না হয় কিংবা শেল্টার না থাকে, তাহলে ট্রেন জার্নি করাটা কিন্তু একটু কষ্টকর হয়ে যায়। আমরা চলে এসেছি 2 নম্বর প্ল্যাটফর্মে। জয়ন্তিকা এক্সপ্রেস কিন্তু অলরেডি প্ল্যাটফর্মে লেগে গেছে। আমাদের বগি নাম্বার হচ্ছে বগি 37-38 নম্বর সিট, 717 জয়ন্তিকা এক্সপ্রেস। আর এই ট্রেনটা যখন সিলেট থেকে আসে, এটা নাম্বার হচ্ছে 718। আমি ঢাকা সিলেট রেল রুট সম্পর্কে আপনাদেরকে একটু আইডিয়া দেই। ঢাকা সিলেট রেল রুটে হচ্ছে মোট 4টা ট্রেন দিনে চলাচল করে। এর মাঝে একদম ভোরে ছেড়ে যায় হচ্ছে পারাবত এক্সপ্রেস, এটা হচ্ছে 6টা 30-এ ছাড়ে। আর জয়ন্তিকা এক্সপ্রেস ছাড়ে হচ্ছে এই যে আমরা যে যাচ্ছি 11টা 15-তে। এরপরে কালনী এক্সপ্রেস নামে আরেকটা ট্রেন আছে, সেটা ছেড়ে যায় সম্ভবত 2টা 55-তে। আর রাতের বেলা উপবন এক্সপ্রেস, সেটা তো আছেই। জয়ন্তিকা এক্সপ্রেস বাংলাদেশের সবচেয়ে পুরাতন ইন্টারসিটি ট্রেনগুলোর একটা। 1986 সালে হুসেন মোহাম্মদ এরশাদ, তৎকালীন রাষ্ট্রপতি, উনি যখন প্রথম ইন্টারসিটি ট্রেন চালু করেন, একদম প্রথম দিকের ট্রেন হচ্ছে এই জয়ন্তিকা এক্সপ্রেস। প্রায় 39 বছর বোধহয় এই ট্রেনটার বয়স হয়ে গেছে। এই তো শোভন চেয়ারের কামরা দেখা যাচ্ছে। আমরা চাইলে কিন্তু এসি সিটে যেতে পারতাম, কিন্তু আমরা শোভন চেয়ার বেছে নিয়েছি কারণ আমরা একদম অথেন্টিক একটা রেল জার্নি বলতে যেটা বোঝায় বাংলাদেশের একদম অন্যরকম ভাইওয়ালা জার্নি, সেটা তো শোভন চেয়ারেই পাওয়া যায়। আমরা সেটা এনজয় করতে চাই, সেই জন্য শোভন চেয়ারে টিকিট করা। বগি, তাই না? ওকে, বগির কাছে চলে আসছি। উঠে যাবো একটু পরে, সমস্যা নাই। একটু রেল স্টেশনের ভাইবটা দেখি। এই যে দেখেন, সকালে ব্রেকফাস্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আপনারা যদি ওই সামনে থেকে যে কিনলাম সেখান থেকে না কেনেন, কোনো সমস্যা নেই, আপনারা প্ল্যাটফর্ম থেকেও কিনতে পারবেন। জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে অ্যাকচুয়ালি আমি যতটুকু দেখলাম উইকিপিডিয়া থেকে, এখানে মোট 14টা বগি আছে। এর মাঝে হচ্ছে 8টা পুরোপুরি শোভন চেয়ার, 2টা বগি সম্ভবত এখানে এসি সিট, আর একটা হচ্ছে এসি ফার্স্ট ক্লাস বলে, ওইটা রাতের বেলা শুয়ে যায় আর দিনের বেলা ওই সিটেই হচ্ছে বসে যাওয়ার ব্যবস্থা।
ট্রেন ছাড়তে যেহেতু এখনও কিছুটা দেরি আছে, চলুন এই ট্রেনের বিভিন্ন ক্লাস থেকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। জয়ন্তিকা এক্সপ্রেসের এসি সিট থেকে অর্থাৎ স্নিগ্ধা থেকে আপনাদেরকে একটু ঘুরাই নিয়ে যাই। সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু একদম দেখুন আইডেন্টিক্যাল, শোভন চেয়ার আর এখানে আমি তেমন কোনো পার্থক্যই পাচ্ছি না, শুধুমাত্র এখানে এয়ার কন্ডিশন আছে এই আর কি। ঢাকা সিলেট রুটে এসি চেয়ার অর্থাৎ স্নিগ্ধাই ভাড়া জনপ্রতি 788 টাকা করে। এবার আমরা চললাম এই ট্রেনের এসি বার্থ সেকশনে। ট্রেনটা ছাড়ার আগে আমরা একটু সময় পাচ্ছি, এই ফাঁকে চলেন আপনাদেরকে এসি বার্থ দেখাই নেই। যদিও এসি বার্থ হচ্ছে দিনের বেলা বসে যেতে হয়, এসি কেবিন বেসিক্যালি এটা। এখন প্যাসেঞ্জার ঢুকে গেছে, এই জন্য আর কি ওইভাবে শ্যুট করা যাচ্ছে না। রাতের বেলা শুয়ে যাওয়ার এই বেডগুলোই দিনে হয়ে যায় বসে যাওয়ার এসি সিট। হ্যাঁ, ইউটিউবের জন্য আপনাকে তো আটকে দিলাম এখানে, একজনের বেশি যাওয়া যায় না। আপনি ভিতরে যান, সমস্যা নেই। 11:10 বেজে গেছে অলরেডি, আমাদের এখন বের হইতে হবে। আমাদের বগিটাকে যাই, আমরা যেখানে টিকিট করছি। দেখি ভাইয়া, যাইতে দেন। এক্সকিউজ মি। আচ্ছা, এসি সিটে দিনের ভাড়া 943 টাকা, আর রাতে শুয়ে যাওয়ার সময় জনপ্রতি 1465 টাকা করে। এটা হচ্ছে শোভন চেয়ারের 6 বগি। স্নিগ্ধার সাথে কিন্তু সিটিংয়ে তেমন কোনো তফাৎ নাই, শুধুমাত্র এসি না, এটাই আর কি। ব্যাগ রাখার জন্য এনাফ স্পেস পেয়ে যাবেন। আমাদের সিট 37-38, এই যে দুইটা সিট আমাদের। আঙ্কেল বসে গেছে এখানে। এই আমাদের তো একেবারে সিধা দিকেই পড়ছে সিট, তাই না? ভালোই হবে, আমি ওইভাবেই কাটছিলাম। টিকিট কাইটেও লাভ নাই, লোক উঠে যাবে, বুঝছো? উঠে পড়ো, সিট ধরে নাও। হ্যাঁ, ব্যাগ রেখে দিচ্ছি। ঢাকা সিলেট রুটে শোভন চেয়ারে ভাড়া জনপ্রতি 410 টাকা করে। এই টিকিটগুলো ঘরে বসে নিজেই কী করে কাটবেন সেটাও একটু পরে দেখিয়ে দিচ্ছি। সময় এখন 11:27। আমাদের এই ট্রেনটা 10:30টার পরপরই প্ল্যাটফর্মে লেগে গেছে, কিন্তু দেখেন এখন আমরা কমলাপুরে। 11:15 ট্রেন। ভেন্ডিবাজি, পটলবাজি, আপনি পেঁয়াজ মরিচ কাটবেন, এরকম ভাবে মরিচটাকে কাটারে দিয়ে চাপবেন। আলু, ভেন্ডি, করলা, বটবড়ি, পেয়ারা, শসা, আম, গাজর, আপনি যে কোনো তরকারি কাটবেন। এতক্ষণ সব কিছুই চলতেছিল ট্রেনের ভিতরে, শুধু ট্রেনটাই ছাড়তেছিল না। এখন হচ্ছে অলরেডি 12:07 বেজে গেছে, তার মানে আমরা প্রায় 1 ঘন্টার মতো লেট। ওয়েলকাম টু বাংলাদেশ রেলওয়ে। আর এখানে ব্যাপার হচ্ছে, আমি 2বার খাওয়ার অ্যাটেম্প্ট নিয়েছি, তখনই ঘোষণা আসছে যে ট্রেন ছাড়তে যাচ্ছে। এই খাওয়াটা যদি আমি আগে শুরু করতাম তাইলে হয়তো বা আমাদের এত লেট হইতো না, ট্রেন আরও আগে ছেড়ে দিত। হ্যাঁ, ঠিক আছে, জোকস অ্যাপার্ট, আমরা জার্নি শুরু করতে যাচ্ছি। 7টার দিকে ট্রেনটা সিলেটে পৌঁছানোর কথা। হোপফুলি আমরা বেশি লেট করব না, বেশি লেট করলে আমাদের জাফলং যাওয়ানো একটা প্যারা হয়ে যাবে। আর লাওয়াছড়া বনের ভিতর দিয়ে যে শটগুলো আমরা নিতে চাই, এক্সপ্লোর করতে চাই, 4টার পরে হলো শ্রীমঙ্গল স্টেশন অতিক্রম করবে ট্রেনটা। বেশি লেট হয়ে গেলে সেটা একটু সন্ধ্যা হয়ে যাবে, এটা একটা সমস্যা। ঢাকা অতিক্রম করতেই আমাদের ট্রেন অনেকটা সময় নিয়ে ফেলল। সবে আমরা বিমানবন্দর স্টেশন ছেড়ে যাচ্ছি। আসেন এই ফাঁকে অনলাইনে কি করে ট্রেনের টিকিট কাটবেন সেটা দেখিয়ে দেই। বাংলাদেশ রেলওয়েজের নিজস্ব ওয়েবসাইটে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে সাইন ইন করে এক আইডি থেকে সর্বোচ্চ 4টা টিকিট কাটতে পারবেন। আপনার গন্তব্য, যাত্রা তারিখ আর কোন ক্লাসে টিকিট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিলেই অ্যাভেলেবল সব অপশন পেয়ে যাবেন। যাত্রার 10 দিন আগে থেকে এই টিকিট অনলাইনে পাওয়া যায়। পেমেন্ট সিস্টেমও সহজ। অন্যের উপরে নির্ভর না করে নিজের টিকিট নিজেই কাটতে শিখুন। এই মুহূর্তে আমরা অতিক্রম করছি মেঘনা নদীর উপরে নির্মিত প্রথম ভৈরব রেল সেতু। 1971 সালের 13 ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে ব্রিটিশ আমলের সেতুটি ধ্বংসপ্রাপ্ত হলে পরবর্তীতে 1973 সালে এটি পুনর্নির্মাণ করা হয়। এর ঠিক পাশেই দেখতে পাচ্ছেন সৈয়দ নজরুল ইসলাম সেতু, আর ঠিক অন্য পাশে দ্বিতীয় রেল সেতু।
সেতুটি অতিক্রম করলে আপনারা পৌঁছে যাবেন মেঘনার ওপারের জনপদ আশুগঞ্জ। এটি সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেসের দ্বিতীয় যাত্রাবিরতি স্টেশন। আমাদের ট্রেনটি এইমাত্র মেঘনা নদী অতিক্রম করলো। দেখি ভাই উঠতে দেন, ওটাই তো কঠিন। ঠব কি না? অত সমস্যা নেই, এখান দিয়ে যাবো তো। ঠব গিতে ভিতর থেকে চলে যান, ভিতর থেকে যান। দেখি একটু যাইতে দেন, এক বগি আগে উঠে পড়ছে। এই হলো আমাদের রেলের অবস্থা। টিকিট কেটে নিজের সিট পর্যন্ত পৌঁছাতেও এখানে ঘাম ঝরাতে হয়। সিটের সমপরিমাণ যাত্রী যেন দাঁড়িয়ে নিজেদের গন্তব্যে যাচ্ছেন, অথচ এটা কোনো রাশ টাইমের ট্যুরও ছিল না। মেঘনা নদী অতিক্রম করে মেঘনার পরের জংশনটা হচ্ছে আশুগঞ্জ জংশন। সেখানে নেমেছিলাম একটু শ্যুট করার জন্য। তারপরে এখানে ছোট একটা ব্রেক ছিল, 2-3 মিনিটের বেশি দেয় নাই বোধহয় ব্রেক। এর মাঝে ট্রেনে উঠতে নিয়েছি, এক বগি আগে উঠে গেছে। এখন শোভন চেয়ারে এত বেশি ভিড় দেখেন, জাস্ট একটা বগি অতিক্রম করতেছি তাতে আবার অবস্থা খারাপ। প্রচুর পরিমাণে স্ট্যান্ডিং প্যাসেঞ্জার আছে, প্রচুর পরিমাণে এখানে হকার আছে। এর মাঝেই আমার হচ্ছে পরের বগিতে যাইতে হবে। কেমনে যাব, নাকি আর একটা স্টেশন অপেক্ষা করব? কোনো অবজেকশন নেই। শোভন চেয়ারে ভ্রমণের এই ফিল নিতেই নন এসিতে টিকিট করেছিলাম। কত রকম ক্যারেক্টারের দেখাই যে পাবেন এমন ভ্রমণে। মেঘনা পার করার পর থেকেই এপাশে মেঘাচ্ছন্ন আবহাওয়া। চলার পথে এক পশলা বৃষ্টি হয়ে গেল। এখন সময় দুপুর 2:30। আমরা ঢাকা থেকে একদম তপ্ত দাবদাহ মাথায় নিয়ে রওনা করেছিলাম। এখন পৌঁছে গেলাম ব্রাহ্মণবাড়িয়ায়। আমাদের ট্রেনের এটা 4র্থ স্টপেজ। প্রায় 294 কিলোমিটারের যাত্রাপথ আমরা অর্ধেকের মতো কভার করেছি। আর আমাদের ট্রেনটা অলরেডি 1 ঘন্টা 15 মিনিটের মতো লেট। এই তো এটা হচ্ছে ঠবগি ভাই। বৃষ্টি হয়ে একদিক দিয়ে ভালোই হয়েছে। গুমোট আবহাওয়া থেকে সাময়িক মুক্তি মিলেছে। চারপাশের পরিবেশ প্রকৃতিও এখন কেমন নির্মল লাগছে দেখুন। সবচেয়ে বড় যে সমস্যাটা ফেস করতেছি, এটা কিন্তু একটা প্রপার ডে টাইমের ট্রেন। এখানে লাঞ্চের ব্যবস্থা থাকা উচিত ছিল। এই ট্রেনে একদম প্যান্ট্রি কার আছে, প্রপার প্যান্ট্রি কার আছে, কিন্তু তারপরেও ওনারা কাটলেট, বার্গার, সে আদিম আমলের যে খাবার দাবার, স্ন্যাক্স আইটেম, এগুলো প্রোভাইড করতেছে। ট্রেনটা যেহেতু একটা লম্বা সময় ধরে চলতেছে, 7 ঘন্টার ট্রেন 8-9 ঘন্টা পার করে দিবে, এখানে অবশ্যই একটা লাঞ্চ আমরা এখানে এক্সপেক্ট করতেই পারতাম। অপূর্ব, তোমার এক্সপিরিয়েন্স কি ছিল প্যান্ট্রি কার এমনিতে? আমি যখন প্যান্ট্রি কার অর্থাৎ খাবার গাড়ির দিকে গেলাম, তখন যে দেখলাম যে এই খাবার গাড়ির ওইখানে সব প্যাসেঞ্জার দিয়ে বসায় রাখছে, খাবারের কোনো ব্যবস্থা নেই। এগুলো অ্যাকচুয়ালি কিন্তু অতিরিক্ত টাকা নিয়ে এগুলা সেটিং এ ইয়া করে থাকে। কিন্তু এটা দুঃখজনক যে আমাদের কিচেন সেকশন ছিল না এখানে। কিচেন সেকশন ছিল, কিচেনেও মানুষ বসা, প্যাসেঞ্জার বসা। আপনি কি স্ন্যাক্স দিয়ে একদম 11টা থেকে রাত 8টা-9টা পর্যন্ত কাটা দিতে পারবেন? এখন যে ট্রেনটা আমাদের অতিক্রম করছে সেটা সিলেট থেকেই আসছে। কোচের গায়ে নাম পড়লাম জয়ন্তিকা এক্সপ্রেস। একই নামে 2 ট্রেন মুখোমুখি, ব্যাপারটা বেশ উপভোগ করলাম। জয়ন্তিকা এক্সপ্রেস শায়েস্তাগঞ্জ পার হয়ে শ্রীমঙ্গলের দিকে এগুতেই চারপাশের দৃশ্যপট একেবারে বদলে গেল। এখান থেকে আসলে সিলেটের রেলপথের প্রকৃত মজা। মনে পড়ে গেল স্কুল লাইফে পড়া প্যারাগ্রাফ এ জার্নি বাই ট্রেনের কথা। রেলপথের পাশে বিশাল সব চা বাগান পেরিয়ে আমরা তরতর করে এগিয়ে যেতে লাগলাম সিলেটের দিকে।
সময় এখন 5:42 আমরা পৌঁছে গেলাম শ্রীমঙ্গল স্টেশনে। আমাদের শ্রীমঙ্গল পৌঁছানোর কথা ছিল 4টার সময়, 1 ঘন্টা 40 মিনিটের মতো লেট। এই মুহূর্তে আমরা অতিক্রম করছি বাংলাদেশের অন্যতম বিখ্যাত বনাঞ্চল লাউয়াছড়া রেইন ফরেস্ট। এই অংশটুকুই সিলেটের পুরো রেল রুটের হাইলাইট পয়েন্ট। এই ট্রেন রুটের সবচেয়ে বড় আকর্ষণ ছিল আমার কাছে এই রেইন ফরেস্টটা। যদিও শিডিউল জটিলতার কারণে একদম সন্ধ্যার সায়ান্নে আমরা রেইন ফরেস্টটা অতিক্রম করলাম। আর বাইরে যে পরিমাণ লাইটিং ছিল, এই বনের ভিতরে ট্রেন ঢুকে যাওয়ার পরে লাইটিং যেন তার চেয়ে অর্ধেক কমে গেছে, এতটাই ডেন্স ফরেস্ট। বাইরে ক্যামেরা বের করে একটু ভিডিও করতে যাচ্ছি, আমার জানালা থেকে বেশ কয়েকবার আমি এখানে মনে করেন বিভিন্ন ধরনের গাছপালার বাড়ি খাইছি। এতটাই মনে করেন বন এখানে সন্নিকটে। বিখ্যাত হলিউড মুভি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজের বাংলাদেশ অংশে শুটিং হয়েছে এই রেলপথে। কয়েক মিনিটের এই পথটুকু যেন মনে করিয়ে দেয় গন্তব্য যতই সুন্দর হোক, কখনো কখনো পথই হয়ে ওঠে ভ্রমণের সবচেয়ে স্মরণীয় অংশ। আমরা তো সিলেট চলে আসছি, ব্যাগ গুছাও, আর কত বসে থাকবা? হ্যাঁ চলো নেমে পড়ি, আল্লাহর নাম করে নেমে পড়া যাক। আমরা অবশেষে সিলেটে পৌঁছে গেলাম। যেভাবে আমাদের ট্রেনটা চলতেছিল আমরা একটু শঙ্কিতই ছিলাম যে 8টার দিকে পৌঁছাতে পারবো কি না, যদিও 7টায় পৌঁছানোর কথা ছিল। অ্যাকচুয়ালি ওনারা মাইজগাঁও স্টেশন থেকে সিলেটের যে টার্মিনাল এই পর্যন্ত 1 ঘন্টা 25 মিনিটের মতো টাইম ধরে রাখছে। আমার মনে হয় এখানে একটু ট্রিক্স খাটাইছে। এটা 25 মিনিটের পথ, ওনারা 1 ঘন্টা 25 মিনিট ধরে টাইম স্কেডিউলটা রেডি করে, যেন পরবর্তীতে অভ্যন্তরীণ যে লেটগুলো হয় এগুলা মেকআপ করা যায়। মিটার গেজ ট্রেন এটা 55, 60, 65 এর বেশি স্পিড তুলতে পারে নাই, তাও সেটা কদাচিৎ খুব কম সময় উঠেছে। আচ্ছা, এখানে তো লেখা 1 নম্বর প্ল্যাটফর্ম, তার মানে এটাই মূল প্ল্যাটফর্ম। এটা বোধহয় রিনোভেশনের কাজ চলছে, এই দিক দিয়ে বেরোতে হবে। এই টিকিটটা বের করো অপূর্ব, টিকিট শো করতে হবে। যারা টিকিট ছাড়া ট্রাভেল করবেন তারা এই বড় স্টেশনগুলোতে একটু প্যারাই পড়তে পারেন। একদম মূল প্ল্যাটফর্ম দিয়ে বের হইতে নিলে এরকম টিকিট চেক করে। চিপাচাপাতে অনেক কিছু সিস্টেম করা যায়, কিন্তু আমরা বেআইনি কিছু না করি, দেশের আইন মেনে চলি, আইন মেনেই আমরা সব কিছু করার চেষ্টা করি ইনশাল্লাহ। স্টেশন থেকে বের হয়ে এবার আমাদের জাফলংয়ের বাস খুঁজতে হবে। পাশে এখানকার বাস টার্মিনাল। চিন্তায় ছিলাম জাফলংগামী শেষ বাসটা আমরা মিস করে ফেললাম নাকি। কপাল ভালো, একটা লোকাল বাস দেখলাম এখনো লাইনে আছে। তাহলে জাফলংয়ের দিকে আগে যাই নাকি? সিলেটের স্টে না নেই, আল্লাহ ভরসা। 120 টাকা করে পার পারসন। 120 টাকা। সিলেট থেকে কিন্তু জাফলংয়ের 2 ধরনের বাস চলে, একটা হচ্ছে লোকাল সার্ভিস আর একটা ডাইরেক্ট সার্ভিস। ডাইরেক্ট সার্ভিসের বাসগুলো সম্ভবত সোমানীঘাট থেকে ছাড়ে, এখানে আমি তাই জানতে পারলাম। 150 টাকা করে ভাড়া নেয়, 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যেই একদম পৌঁছে যায়। আর লোকাল সার্ভিস দিনের বেলা একটু প্যারা দেয়, 2.5 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত লাগে। দেখা যাক রাতে আমাদেরকে কীরকম সার্ভিস দেয়। একটা পরামর্শ দেই, খুব বেশি বিপদে না পড়লে এই রুটে লোকাল বাস অ্যাভয়েড করুন। এখন বাজে রাত 11:30, আমরা পৌঁছে গেলাম জাফলংয়ে। এখন আছি জাফলংয়ের মামার বাজারে। অ্যাকচুয়ালি আমরা যে বাসটাতে আসছিলাম জৈন্তাপুরে আমাদেরকে নামাই দিছে, সেখানে তাদের যাত্রী প্রায় সবাই নেমে গেছিলো, তো এই জন্য আমাদেরকে ওই বাস থেকে নামায় অন্য একটা বাসে উঠিয়ে দিছে। যাই হোক, যারা এত প্যারা নিতে পারবেন তারাই শুধুমাত্র আমাদের মতো সিলেট সন্ধ্যার পরে আসার পরে জাফলংয়ের দিকে মুভ করবেন। আর যারা একটু রিল্যাক্স করতে চান সিলেটে স্টে করুন, পরের দিন সকালবেলা সুন্দর করে এদিকে এসে ঘুরে যেতে পারবেন, ডে ভিজিট করে যেতে পারবেন। আমাদের এইদিকে একটু আলাদা প্ল্যান আছে, তো এই জন্য আমরা রাতের দিকে চলে এলাম। এই যে খাওয়া দাওয়া কিছু হয় নাই, এখানে 2টা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, নাজিয়া এবং সাম্পান। ওনারা বোধহয় সারা রাত খোলা থাকে এরকম বললো। আমরা আগে থাকার বন্দোবস্ত করি। সামনে 2-3টা হোটেল দেখছি, উঠে যাই। আর ব্লগ কন্টিনিউ করার এনার্জি নাই, কথাও জড়ায় আসতেছে। গতকাল
10টা 10:30 থেকে ট্রাভেল করতেছি, এখন 11:30 বেজে গেছে, বোঝেন তাইলে অবস্থা। দেখা হবে সামনে এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।